অরি আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে বেখালিভাবে রাস্তায় এসে পড়েছে বুঝতেই পারেনি। হঠাৎ করে গাড়ির বিকট হর্নের আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো এবং চমকে উঠে আশেপাশে তাকিয়ে আটকে উঠল। সে সোজা হাসছে, একদম একদম রাস্তার মাঝখানে এসে গেছে। ভয়ে শুকনো ঢোক গিলে সাবধানের সাথে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে লাগলো। এমনিতে দুইবার অ্যাক্সিডেন্ট করেছে, এইবার যদি ভুলবশত অ্যাক্সিডেন্ট করে তাহলে সে ওর আর বাঁচতে পারবে না। সে বহু কষ্টে রাস্তাটা পার করে নিল। ভাগ্যিস মেন রোড ছিল না এটা, না হলে আজ তার খবর হয়ে যেত। ওই রাস্তার পাশে এসে যখন স্বস্তি নিঃশ্বাস ছাড়লো, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে একটা বাইক একটি রিয়ার ভিউ মিরর থেকে সামান্য ধাক্কা লেগে গেল। এমনিতেই তার শরীরটা পাটকাঠির মতো শুকনো ছিল, যার ফলে এই সামান্য ধাক্কা তার সামলাতে না পেরে পিছে ঢালা রাস্তায় পড়ে যায়। বেশি ব্যথা না পেলেও ডান পায়ে একটু বেশি ব্যথা পেল এবং হাতের বাহুতে কিছুটা ছিলে যায়। আর ইউ ওকে? অপরিচিত এক মেয়েলি কণ্ঠস্বর শুনে ওরই মাথা তুলে সামনে তাকায় এবং দেখলো তারই বয়সে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। অচেনা মেয়েটি তড়িঘড়ি করে নিচ থেকে স্কাচ তুলে ওরির দিকে হাত বাড়িয়ে দিয়ে ধীরে কণ্ঠে বলল, উঠুন। ওরি চুপচাপ মেয়েটির সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় এবং হাসি মুখে বলে, থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। ইটস ওকে। এই ওয়েট ওয়েট, আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। মেয়েটির কথা শুনে ওরই ভুরু কুঁচকে নিজের হাতের বাহুতে তাকায় এবং দেখে রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে সে ধীর কণ্ঠে বলল, সমস্যা নেই, সামান্য একটু ছিলে গিয়েছে। সামান্য নেই মানে? আলবাত আছে। আপনি আমার সাথে আসুন, আমাদের গাড়িতে এইচ বক্স রয়েছে। আপনার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগাতে হবে, নয়তো আপনার কষ্ট হবে তো। ওরে মুচকি হেসে বলল, ব্যথাটা আমার কাছে খুবই সামান্য, মনের ব্যথার কাছে শরীরের ব্যথাগুলো বড্ড তুচ্ছ। আপনাকে দেখছি আমার মনের মতোই অসুখ রয়েছে। আচ্ছা যাই হোক, এখন আপনি আসুন আমার সাথে, আপনার হাত থেকে ব্লিডিং হচ্ছে। অচেনা অজানা একটা মেয়ের সাথে যেতে বেশ অস্বস্তি হচ্ছিল অরির, তবুও মেয়েটি সরল সাদাসিধে মায়াবী মুখখানা দেখে চুপচাপ এগিয়ে গেল এবং কিছু দূর যেতে একটা সাপেদ রঙের কার দেখতে পেল। মেয়েটি থেকে নিয়ে গাড়ির কাছে এসে এক্স বক্স বের করে বিনা দ্বিধায় ওরির বাহুতে ক্ষতস্থানে রক্ত মুছে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল। এই পুরো সময়টা ধরে ওরই অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছিল। এর আগে তার ছোট বোনটা ছাড়া এইভাবে কেউ যত্ন করেনি, তবে আজ অপরিচিত একটি মেয়ের কাছ থেকে এই সামান্য যত্নটুকু মুহূর্তের মধ্যে তার মনটা ভালো হয়ে গেল। ডান। আর কোথাও ব্যথা পেয়েছেন? মেয়েটি নিজের কাজ শেষ করে ওরির দিকে তাকে জিজ্ঞেস করে। অরি বাহুর উপর থেকে ড্রেসের হাতের অংশ নামিয়ে দিয়ে বলল, উফ, আর কোথাও ব্যথা লাগেনি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একটা অপরিচিত মেয়েকে সাহায্য করার জন্য। মেয়েটি একগাল হেসে এইচ বক্স লাগিয়ে গাড়ির ভেতর রেখে বলে উঠল, সমস্যা নেই, মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে শুনি। ওরই মুচকি এসে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরেকজন ব্যক্তি এসে সেখানে হাজির এবং সেই ব্যক্তিকে দেখে মেয়েটি হেসে বলো, মিট মাই হাজব্যান্ড। ওরই মুখ ঘুরে পাশে ঘুরে তাকাতেই তার মুখটা হাসি এক নিমেষেই গায়েব হয়ে গেল এবং মনে হলো তার পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য ঢুকে গিয়েছে। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বলে উঠল, এসআই সাহেব। এসআই সাহেব। অপ্রত্যাশিতভাবে অতি প্রিয় ও খুব চেনা পরিচিত কণ্ঠস্বর শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় সোহরাব মির্জা। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, বহুকাল আগে যাকে অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে ফেলেছিল। আজ সেই মানুষটি চোখের সামনে দেখতে পেয়ে স্তব্ধ হয়ে গেল। সৌরভ মির্জা অপলক নয়নে তার প্রিয় মানুষটির দিকে তাকিয়ে থাকলো। সে হয়তো ভাবতেই পারেনি তার খুব প্রিয় এই চেহারাটা আবারও দেখতে পাবে। অন্যদিকে ওরিও অবাক চোখে তাকিয়ে আছে। সেও কখনো ভাবেনি এই মানুষটাকে স্বচক্ষে দেখতে পাবে। এক সময় এই মানুষটাকে একটু দেখার জন্য সে কতই বা বাহানা দিয়ে দেখা করতে যেত, কিন্তু আজ আজ যে তারা একে অপরের থেকে হাজার মাইল দূরে, চাইলেও আর আগের মতো বেচতে পারবে না, কারণ তাদের সম্পর্কটাই বদলে গেছে। সোহরাব মির্জার পাশে দাঁড়িয়ে থাকে মেয়েটি একবার স্বামীর মুখের দিকে তো আরেকবার অরির মুখের দিকে তাকাচ্ছে। দুজন ব্যক্তি একে অপরকে দেখে এরকম অদ্ভুত রিয়াকশন দেওয়ার কারণটা ঠিক বুঝতে পারছে না। নিজের মনের ভেতরে কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে মেয়েটি প্রশ্ন করলো, আপনারা একে অপরকে চেনেন?
ওরই ধ্যান ভেঙে গেল। সে সঙ্গে মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে অলমস্ত পর্যবেক্ষণ করে নেয়। মেয়েটি দেখতে যথেষ্ট সুন্দর, গোলগাল চেহারায় বড় বড় আঁখি জোড়া, নাকটা হালকা বোঁচা, লিপস্টিক দেওয়া ঠোঁটে বাম পাশের উপরে ছোট্ট একটা কালো কুচকুচি তিল। হাইটে তার থেকে লম্বা এবং কিছুটা হেলদিও, তবে নিজের ফিটনেস খুব ভালো করে মেনটেন করে রেখেছে। গায়ের রং দুধি আলতা না হলেও উজ্জ্বল ফর্সা। শিকদমা মেয়েটিকে দেখে ওর এসআই সাহেবের দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বলল, ইয়োর ওয়াইফ ইজ সো বিউটিফুল এসআই সাহেব, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। সোহরাব মির্জা চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে পাশে তাকায় এবং দেখে তার ওয়াইফ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, হয়তো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে ওর দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ও স্বামীরা, মিসেস স্বামীরা মির্জা। একটু থেমে স্বামীরা দিকে তাকিয়ে ওরিকে দেখে বলল, আর ও আমার ফার্স্ট লাভ আরিয়ানা চৌধুরী। স্বামীরা নামের মেয়েটি চমকে উঠে ওরির দিকে তাকায়। একই অবস্থায় ওরিও সে অবাক চোখে সোহরাব মির্জার দিকে তাকায়। নিজের বউয়ের সামনে তার আসল পরিচয়টা দিবে, এটা কল্পনা করতে পারেনি। তবে সে তো একটা অস্বস্তি ফিল করছে। এখন যদি এই মেয়েটা ভুল বোঝে, তখন সে চায় না তার সঙ্গে একটা সংসারে ভাঙন ধরুক। এইদিকে স্বামীর অবাক নয়নে তার স্বামীর ভালোবাসার মানুষটিকে দেখে যাচ্ছে। মেয়েটিকে প্রথমবার দেখেই তার নজর কাড়তে সক্ষম হয়েছিল। এত সুন্দর একটা মেয়ের চোখের সামনে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হতে দেখে সে নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে এসেছিল সাহায্য করার জন্য। কারণ সে খেয়াল করেছে মেয়েটি স্কচের সাজে হাঁটছিল, হয়তো পায়ে কোনো সমস্যা রয়েছে। কিন্তু সে তো ভাবতেই পারেনি কি যাকে অচেনা ভেবে সাহায্য করেছে সেই মেয়েটি তার স্বামী নামক মানুষটির প্রথম ভালোবাসা। সে সব কিছু জানে এবং সব জেনে শুনে এই অনিশ্চয়তার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। স্বামীরা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বলে উঠল, তুমি আসলে খুব সুন্দর আরিয়ানা। ওনার কাজিন হওয়া সত্ত্বেও কখনো তোমাকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। ওনার মুখে তোমার বর্ণনা অনেকবার শুনেছি। আমি তো তোমাকে কল্পনা করে কাগজের পাতায় এঁকেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি আমার কল্পনা থেকেও বাস্তবে অসম্ভব সুন্দর রমণী। সত্যি তোমাকে ভোলা সম্ভব নয়। বাই দ্য ওয়ে, আমার স্বামীর পছন্দ আছে বলতে হবে। স্বামীর কথা শুনে অরির মাথা ঘুরে উঠল। সে কোথায় ভেবেছিল হয়তো তাকে ভুল বুঝে রিয়াক্ট করে ঝগড়া লেগে যাবে, কিন্তু এই মেয়ে তো পুরোই উল্টো। কি সুন্দর করে সব কিছু মেনে নিল। তাহলে কি মেয়েটি আগে থেকে তাদের বিষয়ে জানতো? উম, হতে পারে। ওর এইসব ভেবে ফোঁস করে নিঃশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল, ভালো থাকবেন, আমাকে এখন যেতে হবে। কথাটা বলে সে চলে যাওয়ার জন্য উদ্বিগ্ন হতেই সৌরভ মির্জা বলে উঠল, পালিয়ে যাচ্ছ? আর কত পালাবে? ওরই প্রত্যুত্তরে কী বলবে বুঝতে পারছে না। এখানে থাকতেও তার ভালো লাগছে না, বরং বুকের ভেতরটা কেমন জানি হচ্ছে। মিসেস স্বামীনের মির্জা ওরির হাত ধরে মুচকি এসে বলল, আমি কিছু মাইন্ড করিনি আরিয়ানা। আমি অনেক আগে থেকেই জানি তোমাদের সম্পর্কের কথা, তাই আমার সামনে অস্বস্তি ফিল করো না প্লিজ। বরং চলো আমরা ওখানে বসে থেকে একটু কথা বলি। তুমি যাবে আমাদের সাথে? তার চোখে সৌরভ মির্জা দিকে তাকায়। এত বছরের মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। তার মনের মাঝেও যে অজস্র না বলা কথাগুলো জমেও আছে। অনেকগুলো প্রশ্নও রয়েছে, সেগুলো না হয় আজ একটু খোলসা করেই নিই। এতে সমস্যা কি? অরির স্বামীরা দেখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। সেটা দেখে স্বামীরা একগাল হেসে বলল, চলো। তারা তিনজন পাশের একটা খোলামেলা ক্যাফেতে গিয়ে বসলো। সোহরাব মির্জা একটি ফোন কল আসার জন্য সে ওখান থেকে কিছুটা দূরে সরে যায়। তখন স্বামীরা ওরির উদ্দেশ্যে বলে উঠল, তুমি ওনাকে যেন ভুল বোঝো না আরিয়ানা। আর এইটা ভেবো না উনি তোমায় ভুলে গিয়ে আমাকে বিয়ে করে নিয়েছে। আসলে উনি তো বিয়েই করতে চায়নি। তোমাকে হারিয়ে ফেলার পর ওনাকে কেউ একজন তুলে নিয়ে গিয়ে অনেক আঘাত করে। জবের জন্য ওনার শত্রু তো অভাব নেই। প্রায় 7 মাসের মতো হাসপাতালে বেডে জীবন মরণের লড়াইয়ের মাঝে বেঁচেছিল। যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠল, তখন সর্বপ্রথম তোমাকে খুঁজতে গিয়েছিল, কিন্তু ওনাকে খালি হাতে ফিরতে হয়েছে। তুমি তো তখন দেশেই ছিলে না। উনি বাইরের দেশেও তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল, আর প্রতিবারই ব্যর্থ হয়েছে। তবুও উনি কখনো হাল ছেড়ে দেয়নি। ওনার এই অবস্থা সহ্য করতে পারছিলেন না ওনার পরিবারের লোকজন, বিশেষ করে মামা মামি। আমি ওনার ফুফাতো বোন হই। ওনারা সবই তোমার উপর ভীষণ ক্ষিপ্ত ছিলেন, কারণ ওনাদের মতে তাদের বড় ছেলের এমন অবস্থা হওয়ার পিছনে তুমি ছিলে। তোমাকে যদি না ভালোবাসতো, তাহলে ওনার জীবনটা এমন হতো না। জানো, আমিও না তোমাকে এক মুহূর্তের জন্য ভুল বুঝেছিলাম,
কিন্তু বিয়ের পর যখন ওনার মুখে তোমার সব কথা শুনলাম, তখন বিশ্বাস করো, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। তোমরা দুজন তো একে অপরকে খুব ভালোবাসতে, এমনকি বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু তোমার স্বামী নামক অমানুষটার জন্য তোমাদের পুরো জীবনটাই পাল্টে গেছে। আমি আগে থেকে তোমাদের বিষয়ে সব কিছু জানতাম। আর সত্যি কথা বলতে, আমি ওনাকে মনে মনে পছন্দ করতাম, কিন্তু ভয়ে কখনো মুখ ফুটে বলার সাহস হয়ে ওঠেনি। হয়তো তোমার স্বামীর জন্যই আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি, কিন্তু এইভাবে পাবো কল্পনাও করিনি। মামা মামি ওনার কষ্টগুলো দেখতে না পেরে আমাদের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল। জানো, আমি না স্বার্থপরের মতো একবারও বলাতেই রাজি হয়ে যাই। আমি ওনার কষ্ট সহ্য করতে পারছিলাম না, কিন্তু উনি বিয়ে করতে নারাজ ছিলেন। মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাওয়ার পরও ওনাকে কেউই রাজি করতে পারেনি। এমনকি ওনার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। তোমার জন্য উনি জবটা পর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, একমাত্র ছেলের করুণ পরিস্থিতি সহ্য করতে না পেরে মামা স্ট্রোক করেন। মামিও প্রচুর ভেঙে পড়েছিলেন। ওনারা নিজেদের মৃত্যু দোহাই দিয়ে ওনাকে বিয়েতে রাজি করায়। তবে উনি রাজি হলেও কিছুটা সময় চেয়েছিল। তারপর আমাকে বিয়ের আগে বলেন উনি শুধুমাত্র ওনার মা বাবার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু উনি কখনো তোমাকে ভুলতে পারবে না, এমনকি আমাকে ভালোবাসতে পারবে না। আমার সব দায়িত্ব পালন করলেও কখনো স্ত্রীর অধিকার দিবে না, কারণ উনি অনেক আগে তোমাকে ওনার স্ত্রীর জায়গায় বসিয়েছে। জানো আরিয়ানা, আমি বেহায়ের মতো ওনার সমস্ত শর্তগুলো মেনে বিয়েতে রাজি হয়েছি, এবং আমরা পরিবারের খুশির জন্য বিয়ে করিনি। আমাদের বিয়ের 1 বছরও হয়নি। ওনার সাথে আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক না থাকলেও আমাদের মাঝে কিছুটা হলো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, যার সুবাদে উনি ওনার মনের সব কিছু আমার সঙ্গে শেয়ার করে, এবং এটাও বলে উনি এখনও তার না পাওয়া প্রেয়সীকে ভুলতে পারেনি। উনি তোমাকে বড্ড মিস করে জানো। স্বামীরা কথাগুলো শুনে ওরই পাথরের ন্যায় বসে আছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই মেয়েটা কত স্বাভাবিকভাবে সব কিছু মেনে নিয়েছে। এই মেয়ের জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলেও কি সব কিছু এত সহজে মেনে নিত? উত্তর পায় না ওরই, বরং সে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে। তাদের কথাবার্তার মাঝে সোহরাব মির্জা এলো। তাদের দেখে স্বামীরা বসা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি এসে বলল, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। মেয়েটির কথাটা শেষ হতেই সে এক প্রকার ওখান থেকে ছুটে চলে গেল। এখানে থাকলে সবাই জেনে যাবে তার কষ্ট হচ্ছে। আজ একটু বেশি কষ্ট হচ্ছে তার। স্বামীকে চলে যেতে দেখে ওই পেছন থেকে কয়েকবার ডাকাডাকি করে, কিন্তু মেয়েটা সাড়া দিল না। সৌরভ মির্জা অরির সামনে বসে ঘাড়ঘাত করে তার না হওয়া প্রেয়সীর দিকে তাকায়। অরি সেটা খেয়াল করে চট করে চোখ নামিয়ে মাথাটা নিচু করে নেয়। তার কেমন জানি খুব অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে এমনটা ঠিক বুঝতে পারছে না। কেমন আছো আমার না হওয়া প্রেয়সী? এসআই সাহেবের বলা কথাটি শুনে অরির মনে হলো কেউ তার গলাটা চেপে ধরেছে। সে কাঁপা কাঁপা হাতে সামনে থেকে পানির গ্লাস নিয়ে এক চুমুকে সবটা পানি খেয়ে নিল। তবুও যেন পিপাসা মিটছে না। সে মনে মনে ভাবে, আদৌ কি সে ভালো আছে? উত্তর জানার নেই তার। তবু তার পক্ষ থেকে জবাব এলো, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? প্রেয়সীর কথা শুনে সৌরভ মির্জা আসলো। অন্তঃপর বলো, না মরে বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক। অরি আর কিছু বলল না। তাদের মাঝে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর সৌরভ মির্জা আবারও মুখ খুললেন। তোমার পায়ে কি হয়েছে? ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আগের মতো বেখেয়ালি আছো দেখছি। তা এই শহরে হঠাৎ? মম ড্যাড কেমন আছে? আমি চৌধুরী ম্যানশনে অনেকবার গিয়েও ওনাদের খোঁজ পাইনি। কি তোমার সঙ্গে আছে? আর তোমার ছোট বোনই বা কোথায় রয়েছে? এসআই সাহেবের কথাগুলো শুনে অরির তপ্তশ্বাস ফেলে ধীরে কণ্ঠে বলল, বর্তমানে আমি আর অনু এই শহরেই থাকি, আর মাম্মা পাপা ওনারা আর নেই এই পৃথিবীতে। বাক্যগুলো বলতে গিয়ে অরির গলা কাঁপছিল। এইদিকে তার মুখ এমন কথা শুনে সৌরভ মির্জা এক প্রকার চেঁচিয়ে উঠল, হোয়াট? কিন্তু এটা কিভাবে পসিবল? নাকি এর পিছনে ওর জানোয়ারের কোনো হাত রয়েছে? আর নেই, মাম্মা বাবা ওনাদের করা কৃতকর্মের ফল পেয়েছে। প্লিজ আর কিছু জিজ্ঞেস করবে না, আমি আর অতীত মনে করতে চাই না। সৌরভ মির্জা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু খাবে? খিদে নেই। আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছো দেখছি। চুপ, একটা কথা বলবো? মুখ তুলে তাকে ধীরে কণ্ঠে বলে, বলুন। সৌরভ মির্জা সোজা হয়ে বসে ঠোঁট কামড়ে চুপ থেকে বসে থাকলো। সৌরভ মির্জা সোজা হয়ে বসে ঠোঁট কামড়ে
চুপ করে বসে থাকলো। তারপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে উঠল, ফিরে আসবে আমার লাইফে? ওরই চমকালো। সে অদ্ভুত চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, এটা কখনো সম্ভব নয়। কেন? আপনি আমি বিবাহিত, আর স্বামীর একজন ভালো মনের মেয়ে। ও আপনাকে খুব ভালোবাসে। বাট আমি তোমাকে ভালোবাসি। ওরি তার পুরো কথা শেষ করতে পারে না, তার আগে সৌরভ মির্জা কথাটি বলে দেয়। ওরি কিছু সময় চুপ থেকে বলল, ভালোবাসা মানে এই না যে তোকে পেতেই হবে। শরীর না ছুলেও ভালোবাসা যায়। আমাদের পথ বহুকাল আগে আলাদা হয়ে গেছে, তবে আপনি একজন ভালো জীবনসঙ্গী ডিজার্ভ করতেন এবং সেটা পেয়েও গেছেন। স্বামীরা খুব ভালো মেয়ে। ও আপনার জন্য পারফেক্ট এসআই সাহেব। ও আপনাকে মন থেকে ভালোবাসে। আমার যেন ওই মেয়েটাকে বিনা দোষে কষ্ট দিয়েন না। আমি আপনার জীবনে আর কখনোই ফিরব না। আমার পথ অন্য একজনের কাছে গিয়ে সীমাবদ্ধ। সৌরভ মেজাজ চোয়ার শক্ত হয়ে ওঠে। সে নিজেকে রাগকে নিয়ন্ত্রণ করে এদিকে তাকিয়ে হিসিয়ে বলো, আমি যদি তোমার ওই সীমাবদ্ধকে ভেঙে দিই, তখন আমার কাছে ফিরে আসবে? অনেকটা দেরি হয়ে গিয়েছে এসআই সাহেব। আমার ওই সীমাবদ্ধকে ভেঙে দিলেও আমাকে কখনো পাবেন না আপনি। ওই বরং ওই সীমাবদ্ধর এক বড় অংশই আমার সঙ্গে জড়িয়ে আছে, আর আপনার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি মেয়ের অসীম ভালোবাসা। তাই বলছি, আমাকে ভুলে গিয়ে স্বামীরাকে মেনে নিন এবং সুখের একটা সংসার সাজান। ওর এই কথাগুলো শুনে সৌরভ মির্জা কিছুক্ষণ চুপ থাকলো। তারপর কিছু একটা ভেবে ভুরু চুলকেই জানতে চাইলো, ওই সাইকোপ্যাথ কি তোমার সাথে রয়েছে? হঠাৎ এই প্রশ্ন। ওই বাস্টার্ড দুটাকে আমি তছনছ করে খুঁজছি, বাট কোনো খবর পাইনি। একবার জেনেছিলাম ওরা দেশের বাইরে থাকে, আর এর জন্যই এত বছরের মধ্যেও ওদেরও আমি প্রতিশোধ নিতে পারিনি। তবে ওই জানোয়ারদের যদি একবার কাছে পাই, তখন হয় ওরা বাঁচবে, নয়তো এই এসআই বাঁচবে। আর ইউ কিল হিম। সৌরভ মির্জা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে ওরই দীর্ঘশ্বাস ছাড়ল। সে এটাই ভয় পেয়েছিল এতক্ষণ। ওরই শান্ত গলায় বলে উঠল, মৃত্যু কোনো সমস্যার সমাধান নয়। মানছি উনি আপনার সঙ্গে যা করেছেন একদম ঠিক করেনি। তার বিনিময়ে আপনি ওনাদের মৃত্যু দিতে পারেন না। মারের বদলে মার দিন, আর আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওনাদের কারোর মৃত্যু আমি চাই না, আপনারও না। রিক্কি ভাইয়া আমার ছোটো বোনের হাজবেন্ড, অ্যান্ড ওদের 5 বছরের একটা মেয়ে সন্তান রয়েছে। আমারও বেবি আছে। আপনি যাকে ঘৃণা করেন ওই সাইকোপ্যাথের অংশ, আমারও সন্তান। আমার ছেলেটা ওর ড্যাডকে ভীষণ ভালোবাসে। অনেক বছর পর ওই লোকটাকে কাছে পেয়েছে। অনুর মেয়েও রিক্কি ভাইকে অনেক ভালোবাসে। এরা 2 ভাই বোন তাদের বাবা বলতে পাগল। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, নিজের প্রতিশোধের নেশায় দুটো নিষ্পাপ বাচ্চাদের অনাথ করে দিবেন না। অলির কথা শুনে সৌরভ মির্জার পায়ের তলা থেকে জমি সরে যায়। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, তোমার সন্তান রয়েছে? অলির চোখ দুটো ছলছল করছে, অথচ ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। সে ওইভাবেই বলল, হ্যাঁ, আমার সন্তান। আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমার ছেলে। আমি আমার কলেজের টুকরোকে খুব খুব ভালোবাসি। ওকে ছাড়া এক মুহূর্তের জন্য নিজেকে ভাবতে পারি না। জানেন, ও না একদম ওর ড্যাডের মতো হুবহু কার্বন কপি হয়েছে। তবুও আমি ওই সাইকোর কার্বন কপিকে নিজের থেকে বেশি ভালোবাসি। আই লাভ মাই লিটল চাইল্ড উইথ অল মাই হার্ট। সৌরভ মির্জার চেহারা মুহূর্তের মাঝে রক্তিম হয়ে উঠল। তার খুব হিংসে হচ্ছে, রাগে পুরো শরীর কাঁপছে। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে টেবিলের উপর থাকা সমস্ত জিনিস হাত দিয়ে নিচে ছুঁড়ে মেরে হুঙ্কার দিয়ে বলে উঠল, আমি ছাড়বো না ওই লিওন চৌধুরীকে, কিছুতেই ছাড়বো না। হঠাৎ এমন কিছু হয় ওরই ভয় পেয়ে গেল, সঙ্গে চমকালো বেশ। সে বুঝতে পারছে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে, তাই যত সম্ভব এখান থেকে যেতে হবে, নয়তো ফেঁসে যাবে মাইন্ডের চিপায়। ওরই ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াতেই সৌরভ মির্জা তেড়ে এসে তার হাতে 2 বাহু চেপে ধরল এবং নিজের কাছে নিয়ে এসে দাঁতের দাঁত চেপে বলল, যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে আর কোথাও যেতে দিব না। ওই বাস্টারের কাছে তো ভুলেও না। ব্যথায় ওর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে অবাক দৃষ্টিতে এসআই সাহেবের দিকে তাকিয়ে আছে। এই মানুষটাও যে তাকে হার্ট করবে সেটা ভাবতেও পারেনি। সে তো তারই ভালোর জন্য ওই লোকটার সামনে যেতে মানা করেছিল। সে তো ওই শয়তানটাকে ভালো করে চেনে। এই লোকটাকে কাছে পেলে যে কী করবে সেটা কল্পনা করলেও শরীরের লোম শিউরে উঠছে। কিন্তু এই লোকটা যে উল্টো তাকে হার্ট করছে, এই কষ্টটা সে কোথায় রাখবে? আহ! ব্যথায় আর্তনাদ করে উঠল, কারণ তাকে টেনে নিয়ে যাওয়ার পথে পায়ের পাতলা চটি ভেদ করে কাছের টুকরো ঢুকে যায়। সৌরভ নিজের চমকে ঘাড় ঘুরিয়ে ওরির দিকে তাকায়। মেয়েটির চোখ মুখ বন্ধ করে ঠোঁট কামড়ে কান আটকিয়ে রাখার চেষ্টা করছে।
অবাধ্য চোখের পানিগুলো টপ টপ করে গাল বেয়ে পড়ছে। সে চট করে নিচে তাকিয়ে দেখে অরির আঘাত লাগা ডান পায়ের তালুতে কাচের অংশ গেঁথে আছে। অন্যদিকে হট্টগোলের শব্দ পেয়ে স্বামীরা হন্তদন্ত হয়ে ছুটে এলো এবং সে নিজেই অরির পায়ের কাছে বসে খুব সাবধানে কাজ বের করে নিল। এখানে কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরিয়ানা। অরি নিজের কান আটকানোর চেষ্টা করে বিড়বিড় করে বলল, আমি বাসায় যাব। ওনাকে বলুন আমার হাতের বাহু ছেড়ে দিতে, আমার ব্যথা লাগছে। স্বামীরা দাঁড়িয়ে অবাক চোখে সোহরাব মির্জার হাতের দিকে তাকায় এবং দেখে সে একটু আগে যেখানে ব্যান্ডেজ করে দিয়েছিল সেখানে খামচে ধরে আছে, যার ফলে মেয়েটার হাতের বাহু থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। অথচ লোকটার মাঝে কোনো রকম ভাবান্তরই দেখা গেল না। এটা কি করেছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে? মেয়েটার হাত থেকে রক্ত পড়ছে তো। সোহরাব মির্জা আরও জোরে হাত চেপে ধরে হিসিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এর পিছনে কি আছে জানো? এই মেয়েটা। এই মেয়ের জন্য আজ আমি উন্মাদ। আর এ বলে কি না ওই জানোয়ারের কাছে গিয়ে থাকবে। কেন? আমি কি ওকে কম ভালোবাসি? এত বছরের মধ্যেও আমি ওকে ভুলিনি। প্রতিনিয়ত ওর কথা ভেবে ছটপট করে মরছি। আর ও কিনা ওই বাস্টার্ডের সাথে সংসার করে বাচ্চা পয়দা করেছে। অনেক হয়েছে, কিন্তু আর না। ওকে যখন আরেকবার নিজে করে পাওয়ার সুযোগ পেয়েছি তখন আর আমি পিছু হাঁটছি না। লিওন চৌধুরী যেভাবে আমার থেকে ওকে ছিনিয়ে নিয়েছে ঠিক ওইভাবে আমি এখন আমার ভালোবাসার মানুষটিকে ছিনিয়ে নিব। স্বামীরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই লোকটা বলছে এটা কি? উনি কি জানেন না সে তাকে কতটা ভালোবাসে, নাকি জেনে শুনে তাকে কষ্ট দিচ্ছে? এদিকে সোহরাব মির্জার মুখ থেকে কথাগুলো শোনা মাত্র ওরই প্যানিক অ্যাটাক হলো। সেই অতীতের ভয়ঙ্কর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে, যেগুলো যেন এখনও লিওনকে ক্ষমা করতে সক্ষম হয়নি। আজ আবারও সেগুলো রিপিট হওয়ার চেষ্টা করছে। অরি এখন এই মানুষটাকে কিভাবে বোঝাবে? তার জোর জবরদস্তিতে ভয়ঙ্কর রকমের অসুখ রয়েছে। ওরি বুঝতে পারছে তার শরীরটা খারাপ লাগছে। সে এক হাতে মাথাটা চেপে ধরে একটু বসার চেষ্টা করে, কিন্তু সৌরভ মির্জা তার বাহু চেপে ধরে আবারও টেনে নিয়ে যেতে উদ্যত হয়। ওরি চমকে উঠে ফুলের দিকে তাকায়। সেখানে অজস্র কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এখন তার পায়ে জুতোও নেই। ওরি ভয়ক্ত চোখে তাকে কিছু বলতে যাবে, তখনই আবারও টান দিল তাকে, যার ফলে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে হুড়মুড় করে কাচের উপর পড়ে যায়। কিন্তু এ কি? সে পড়ে গিয়েও কোনো ব্যথা পেল না, বরং অনুভব করলো তাকে কেউ একজন জড়িয়ে ধরে আছে। অমনি কান্নারত চেহারা নিয়ে মাথা তুলে তাকায় এবং দেখে তাকে নিজের বুকের মাঝে শক্ত করে আগলে রেখেছে লিওন। তুই ঠিক আছিস জান? লিওনের বিচলিত কণ্ঠে বলে। অরির চোখ দুটো ছলছল করে ওঠে। সে নিচে তাকে খেয়াল করে লিওন তাকে কাচের উপর পড়া থেকে বাঁচানোর জন্য নিজে এসে কাচের উপর হাঁটু ভেঙে বসেছে, যার ফলে সে লিওনের শক্ত বুকের মাঝে এসে পড়েছে। নিচে কাচ আছে, আপনার হাঁটুতে নিশ্চয়ই কাচগুলো গেঁথে গেছে। আপনি এমনটা কেন করলেন? ওরই অসহায় চোখে তাকে বলে। সে ওঠার চেষ্টা করেছে, লিওন তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ওরই চোখ তুলে লিওনের রক্তিম চোখের দিকে তাকাতেই লিওনের হিসিয়ে বলল, আমি চাই না আমি নামক কষ্টবতীত তোকে কেউ স্পর্শ করুক, এই কাজগুলোও না। অরির কি হলো কে জানে, সে শব্দ করে কেঁদে উঠল। তার ভাগ্যটা আসলেই খারাপ। সে যেটা কখনোই চায় না সেটাই হয় তার সাথে। আর যেমনটা এই অপ্রত্যাশিত ঘটনাটা ছিল, সে যখন এসআই সাহেবকে দেখতে পেল তখন একটু হলেও ভালো লেগেছিল, সামান্য কষ্টও পেয়েছিল। কিন্তু এখন যেটা তার সাথে হয়েছে সেটা সে মোটেও আশা করেনি, অত্যন্ত তার এসআই সাহেবের থেকে। সৌরভ মির্জা লিওনকে দেখে তেড়ে আসতে চাইলে তার সামনে বাধা দিয়ে দাঁড়ায় রিক্কি। দুজনে মুহূর্তের মধ্যে নিজেদের কোমর থেকে পিস্তল বের করে একে অপরের মাথায় তাক করে। আর লিওন ওরিকে কাঁদতে দেখে মুচকি এসে পাবলিক প্লেসের মধ্যে মেয়েটির কাঁপা কাঁপা ওষ্ঠদয় আঁকড়ে ধরল। এতে ওরির কান্না চট করে থেমে গেল। সে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। লিওন তাকে কোলে নিয়ে ওইভাবে উঠে দাঁড়ায় এবং বড় বড় পা ফেলে সেখান থেকে নিজের গাড়ির কাছে চলে যায়। অরিকে নিয়ে গাড়ির ভেতরে ঢুকেও মেয়েটিকে ছাড়ল না, উল্টো আরও গভীর হলো তার চুম্বন ও অসভ্য হাতের স্পর্শ। অন্যদিকে সোহরাব মির্জা ও লর্ড রেডিকেট ওরফে রিক্কি মারামারি লেগে গেছে। স্বামীরা কান্না করতে করতে দুজন আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে একটা মেয়ে হয়ে এমন শাড়ির মতো দুজন প্রাপ্তবয়স্ক পুরুষকে আটকাতে পারবে? আর সেখানে যদি হয় দুজন শক্তিশালী, তাহলে তো কোনো কথাই নেই। তবুও সে চেষ্টা করছে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে, কারণ চোখের সামনে নিজের স্বামীকে মার খেতে দেখে কোনো স্ত্রী চুপ থাকবে না।
আশেপাশে কয়েকজন মানুষ চুপচাপ দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে, আর কেউ কেউ ভিডিও করছে, অথচ কেউ সাহায্য করার জন্য এগিয়ে এলো না। এদিকে সৌরভ মির্জা রিক্কির সাথে খুব একটা পেরে উঠছে না, কারণ রিক্কি আগের একটা চেয়ার তুলে পিঠের ওপর ভেঙেছে। রিক্কি সৌরভ মির্জার পেটে সজোরে লাথি মেরে নিচে ফেলে দিল এবং মুখে রক্তসহ থুতু পাশে ফেলে পিস্তল নিয়ে এগিয়ে গেল। রিক্কিও বেশ ইনজুরি হয়েছে। সে পিস্তল সৌরভ মির্জার মাথার দিকে তাক করেই স্বামীরা ছুটে এসে তার এক পা চেপে ধরে কাঁদতে কাঁদতে মিনতি করলো, প্লিজ প্লিজ ভাইয়া, আমার স্বামীকে মারবেন না, উনি যা করেছে ওনার হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওনাকে আর মারবেন না। হঠাৎ করে গুলির বিকট শব্দে পুরো ক্যাফে কেঁপে ওঠে। শব্দটা লিওনের কানে পৌঁছাতে চট করে ওরিকে ছেড়ে দিল। সে তো ভুলেই গেছিল ক্যাফের ভেতরে যুদ্ধ হচ্ছে। লিওন জোরে জোরে শ্বাস নিতে নিতে পাশে তাকায়। ওরি নিজের বুক চেপে ধরে হাঁপাচ্ছে। সে তো ধরেই নিয়েছিল আজ এই লোকটা তাকে মেরে ফেলবে। লিওন চোখ দুটো বন্ধ করে মনে মনে নিজেকে কয়েকটা গালি দিল। কেন যে তখন বিয়ার খেতে গেল, উফ, এখন যে তার বড্ড ইচ্ছে করছে ওরিকে একান্ত কাছে বেঁধে, কিন্তু এখন সেটা কিছুতেই সম্ভব নয়। ওইদিকে ওরা দুজন কী করছে কে জানে। লিওন নিজেকে অবাধ্য মনের সূক্ষ্ম ইচ্ছেটাকে শাসিয়ে গাড়ির ডোর খুলে বেরিয়ে গেল এবং ওর দিকে তাকে বিড়বিড় করে বলো, সরি তোকে কিস করার জন্য। আসলে 2 বোতল বিয়ার খেয়েছিলাম তো, তাই একটু একটু নেশা চড়ছে, আর সেখানে তুই তো আমার আস্তে একটা নেশার গোডাউন, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাস কর, এখনও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। বড্ড ইচ্ছে করছে তোকে আরও আদর করে দিতে, কিন্তু ওইদিকে তোর 3rd ক্লাস এক চাল মাথা মোটা দেবর একে অপরকে সোহাগার শুরু করে দিয়েছে। চো, আমি একটুও গিয়ে ওকে তোর এক্সকে সোহাগ করে আসি। আফটার অল এত বছর পর দেখা হলো, একটু তো খাতে যত্ন করতেই হয় তোর এক্সকে। কথাগুলো বলে লিওন বাঁকা হেসে নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে সেখান থেকে চলে যায়, আর ওরই ভয়ে আটকে উঠলো। তখন রিকি গুলি ছুঁড়েছিল একটা ফুলের টবের দিকে। স্বামীরা বিনতি সে আর সোহাগ মির্জাকে মারেনি। স্বামীরা না থাকলে হয়তো আর সোহাগ মির্জা আরও মার খেত। ওই লোকটার জন্য লিওন ছেড়ে দেয়। গুলির শব্দে ওখানকার উপস্থিত সব মানুষ পালিয়ে গেছে। ক্যাফের স্টাফরা হয়তো এতক্ষণে পুলিশকে খবর দিয়েছে। লিওন ম্যানেজারকে সমস্ত ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয় এবং ক্যাফে থেকে বেরিয়ে আসার সময় সৌরভ মির্জাকে বলে, করেছিস ভালো কথা, এখন তোর বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর, আর আমাকেও করতে দে। আমার বউয়ের দিকে যদি আরেকবার চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর এই চোখ জোড়া উপড়ে নিয়ে তোকেই খাওয়াবো, মাইন্ড ইট। মির্জা তখন রাগে হিসেস করছিল। লিওন তাকে আরেকটু রাগানোর জন্য দাঁত বের করে হেসে বলল, আসছি, ভালো থাক, আর দোয়া কর কখনো যেন আমাদের দেখা না হয়। ওইদিকে তোর এক্স থুকু আমার বউটা আমার জন্য অপেক্ষা করছে হয়তো। সারা কপাল আমার, ফুল বাসন না করে হাফ বাসর করে এখানে ছুটে এসেছি তোকে আপ্যায়ন করার জন্য। ধুর ধুর। কথাটি শুনে রিকি কেসে ওঠে। সে তো জানে লিওন চাপা মারছে, কারণ সে এখন চাইলেও ওর কাছে যেতে পারবে না, আর যদি ভুলেও যায় তাহলে ওই দিন তার বন্ধুর কী হবে সেটা ভাবতেও হাসি পাচ্ছে খুব। এই প্যান্টের বেল্ট খোল, এই প্যান্টের বেল্ট খোল। লিওন ও রিকি বাইরে বের হয়ে এসেছে। তারা দুজন হেঁটে গাড়ির দিকে যাচ্ছিল। তখন লিওন থেমে গিয়ে কথাটি বলে। সেটা শুনে রিকির চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে নিজের প্যান্টের বেল্ট শক্ত করে চেপে ধরে লিওনের থেকে কিছুটা দূরে সরে গেল। এটা দেখে লিওন ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, দে ভাই দে, বেলটা দে, আমারটা ওই বাস্টারের রক্ত লেগে নোংরা হয়ে গেছে, তাই ফেলে দিয়েছি। এমনিতেই বিয়ার খেয়ে মুসিবতের মধ্যে রয়েছে, আর এখন যদি প্যান্টের বেল্ট না থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই বলছি বেল্টটা দে, নয়তো দেখা গেল আজ গাড়িতে বউয়ের সাথে একটা আগাম কুকাম করে ফেলবো। কথাগুলো শেষ করে লিওন ঠোঁট উল্টে ফেলল। রিকি নিজের কপাল চাপড়িয়ে বেল্ট খুলে দিয়ে বিড়বিড় করে বলল, নে নে ধর, কন্ট্রোললেস কোথাকার। লিওন কোমরে বেল্ট বাঁধতে গিয়ে কিছু একটা লক্ষ্য করে থমকে গেল। সে এক প্রকার দৌড়ে গাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎ করে তাকে এইভাবে দৌড়াতে দেখে রিকি ভড়কে যায়। সেও দৌড়ে লিওনকে অনুসরণ করতে থাকে। গাড়ির কাছে আসতে দুজনে স্তব্ধ হয়ে গেল। সব গার্ডগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে গাড়ির চারপাশে, আর লিওনের গাড়ির ডোর খোলা, অথচ ভেতরে ওরই নেই। শুধু সিটের উপর পরে রয়েছে তার পরনের জর্জেট অফ হোয়াইট ওড়নাটা। এসব দেখে লিওনের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে ওরির ওড়না নিয়ে বুকের সাথে চেপে ধরে হুঙ্কার দিয়ে রিক্কির উদ্দেশ্যে বলে উঠল, গার্ডদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর দ্রুত। কেউই আমার কলিজাকে তুলে নিয়ে গেছে, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না।
সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, তবুও ওরির কোনো খোঁজ পাওয়া যায়নি। এই অচেনা শহরের আনাচে কোনাচে মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে চলছে লিওন ও তার হায়ার করা পুলিশ বাহিনী। অচেনা জায়গায় পুলিশ হলেও লিওন বিশাল মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে হায়ার করেছে পার্সোনালভাবে। আর টাকার নেশা বড্ড খারাপ নেশা। এই নেশার চক্করের মাঝে আবদ্ধ হয়ে লোকেরা ভুল পথে পা বাড়ায়। মোট কথা টাকা মানে সব। যেখানে টাকা নেই সেখানে কেউই দাম দিবে না, সেটা হোক না আপনজন কিংবা অচেনা কেউ। সকালে লিওনের হুঙ্কার শোনা মাত্র রিকি সব গার্ডদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ পরে ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে। একজন পুরোপুরিভাবে স্বাভাবিক হলে তাকে জিজ্ঞেস করা হয় তাদের অবর্তমানে ওখানে কি হয়েছে বা ঘটেছে। একজন গার্ড বসের রক্তিম চেহারার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে জবাব দিয়েছিল যে, বস, আপনি ম্যামকে যখন গাড়ির ভেতর রেখে ক্যাফেতে গিয়েছিলেন তখন একটু পরেই ম্যাম বের হওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা ওনাকে বাধা দিয়ে দেই। ম্যামের পায়ের তালু থেকে ব্লিডিং হচ্ছিল। আমাদের মধ্যে একজন গাড়ির ডেস্ক থেকে এক্সবক্স নিয়ে ম্যামকে দেয় এবং ম্যাম নিজের পায়ে ও হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে নেয়। ম্যাম বারবার বলছিলেন ওনাকে যেন আমরাই যেতে দেই, কিন্তু আমরা আপনার আদেশ অমান্য করার সাহস পাইনি। এই নিয়ে ম্যাম অনেক রাগারাগি করেন। ঠিক তখনই হঠাৎ করে আমরা খেয়াল করি আমাদের চারপাশে ধোঁয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। হঠাৎ করে ইনক্যাপাসিটিং গ্যাস দেওয়ার কারণে আমরা কেউ কিছু বুঝতে উঠতে পারিনি। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি সবাই। তারপর আর কী ঘটেছে আমরা জানি না, তবে এইটুকু শিওর যে একটা কেউ প্ল্যান করে ঘটিয়েছে ম্যামকে কিডন্যাপ করার জন্য। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, ম্যামকে প্রোটেক্ট করতে পারিনি। আমরা এক্সট্রিমলি সরি বস, প্লিজ এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন। গার্ডের মুখে কথাগুলো শোনার পর লিওনের মাথায় দ্বিগুণ খুন চড়ে যায়। সে সপাটে থাপ্পড় বসিয়ে দেয়। ইচ্ছে করছিল সবকটাকে ওখানে পুঁতে দিতে। সেটাও গার্ডদের মারতেই চেয়েছিল, কিন্তু মাঝপথে রিকি তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে যায়। তার সবচেয়ে বেশি এই বেকুব গার্ডদের উপর রাগ হচ্ছিল। এতে তো টাকা পয়সা খরচ করে সে এতদিন গাধাদের পুষেছে। এমন একটা মেয়েকে যেখানে প্রোটেক্ট করতে পারিনি সেখানে তাকে কি প্রোটেক্ট করবে। যখন গ্যাস ফায়ার করা হয়েছিল তখন নিজেদের নাক মুখ চেপে ধরে দম বন্ধ করে রাখলেই হতো, কিন্তু ওরা জ্ঞান হারিয়ে চিৎপটাং। কষ্টে নিজেরাকে নিয়ন্ত্রণ করে ওরিকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিল, কিন্তু তেমন কিছুই দেখতে পায়নি। বরং তাদের আগে কেউ এসে ফুটেজ রেকর্ডগুলো নষ্ট করে দিয়েছে। আজ লিওনের অবস্থা খারাপ। সে পাগলের মতো হন্যে হয়ে এতি ওতি খুঁজে বেড়াচ্ছে তার টেডি বিয়ারকে, কিন্তু তাকে প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর একটু পর সন্ধ্যাও নেমে যাবে। রিকি পানির বোতল ও কিছু শুকনো খাবার দোকান থেকে কিনে নিয়ে লিওনের কাছে যায়। ছেলেটা এলোমেলোভাবে গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। সারাদিন কিছু খাসনি লিও, অর্থাৎ একটু কিছু খেয়ে পানি খেয়ে নে, নাহলে শরীর খারাপ করবে। এমনিতে দুপুরবেলা অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার ফলে আবারও নাক দিয়ে ব্লিডিং হয়েছে। তাই বলছি একটু কিছু মুখে দে মেডিসিন নিয়ে, নয়তো তোকে হাসপাতালে ভর্তি করতে হবে এক সময়। কারণ রিকির দিকে না তাকিয়ে উপরের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমার কলিজাটা কেমন আছে জানি না, ওকে আদৌ কিছু খেতে দেওয়া হয়েছে কিনা জানি না, ও কেমন হালে এখন রয়েছে সেটাও পর্যন্ত জানা নেই। আর তুই বলছিস আমাকে খেতে? আমার গলা দিয়ে খাবার নামবে এখন? আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তোকেও স্ট্রং থাকতে হবে। তুই যদি এইভাবে ভেঙে পড়ে থাকিস, কিভাবে ভাবিজানকে খুঁজে বের করবো?